এটাই সেই অলৌকিক রহস্যময় কূপ, যে কূপে মৃত মানুষকে ফেলে দিলে সেই মৃত মানুষ জীবিত হয়ে ফিরে উঠত। আমি এখন সেই জীবৎকুণ্ডের ভেতরে অবস্থান করছি। এই কুয়োতে আগে মৃত্যু ব্যক্তিকে গোসল করালে অথবা পানি দিলে এখান থেকে মানুষ জীবিত হতো। কূপটা হচ্ছে, আমি যতদূর শুনেছি, এখানে মৃত মানুষকে ফেলে দিলে জীবিত করা যেত। মৃত মানুষ ফেলে দিলে জীবিত হয়ে উঠতো। এটি ফালে দিচ্ছিল, ফালে দিয়ে জীবিত হচ্ছিল, ভেতরে জীবিত হচ্ছিল। আবার ওটা সিঁড়ি বায় উঠেছিল, উঠে পরের দিনে যুদ্ধ করতেছিল। বন্ধুরা, এটি কোনো সাধারণ কূপ নয়, এটি এমন এক অলৌকিক কূপ যে কূপ থেকে নাকি মৃত মানুষ জীবিত হয়ে উঠত। একটি নাকি অলৌকিক ক্ষমতা ছিল। সুলতান মাহিসাওয়ার এবং পরশুরামের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, তখন হচ্ছে পরশুরামের সৈন্যগণ আহত কিংবা নিহত সৈন্যগণকে এখানে নিক্ষেপ করা হতো এবং তারা জীবিত হতো। এই কূপ থেকে মৃত মানুষ জীবিত হওয়ার সেই ঘটনাটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটি সাইনবোর্ডে লিখে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কবে, কারা, কিভাবে এই কূপ থেকে মৃত মানুষকে জীবিত করত, আর এই কূপের ভেতরেই বা কি রহস্য লুকিয়ে আছে? চলুন সেই সব রহস্যগুলো জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে ঘেরা বগুড়া শহর থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহেদান হাসান। বন্ধুরা, বাংলাদেশের বগুড়ার এই মহস্থানগড়ে এমন একটি ঐতিহ্যবাহী রহস্য ঘেরা কূপ রয়েছে, যে কূপ থেকে নাকি একটা সময় মৃত মানুষ জীবিত হতো। আর এই কূপটি দেখার জন্য বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এই কূপটি দেখার জন্য। চলুন আমরা সেই মহস্থানগড়ের ঐতিহ্যবাহী রহস্য ঘেরা জীবৎকুণ্ড দেখে আসি এবং জেনে আসি এই রহস্য ঘেরা ইতিহাস। বন্ধুরা, বগুড়া শহর থেকে মহস্থানগড়ের সেই অলৌকিক কূপটির দূরত্ব মাত্র 12 থেকে 13 কিলোমিটার। বগুড়া শহর থেকে বাস, সিএনজি কিংবা অটোরিকশায় খুব সহজেই সেখানে যাওয়া যায়। ঐতিহ্যবাহী মহস্থানগড়ে ইতিহাসের অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে, কিন্তু তার মধ্যে মানুষের মনে যে বিষয়টি সবচেয়ে বেশি রহস্যের জন্ম দিয়েছে তা হলো মহস্থানগড়ের অলৌকিক সে জীবৎকুণ্ড, যেটি দেখার জন্যই আজকে আমরা রওনা হয়েছি। আমরা এখন মহস্থানগড়ের সেই প্রাচীন ফটক দিয়ে এই নগরীর ভেতরে প্রবেশ করছি। সরু ইটের এই রাস্তা দিয়ে কূপটির কাছে এসে এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছে সে রহস্যময় ইতিহাসগুলো একটু জানার চেষ্টা করলাম। কুয়োতে আগে মৃত্যু ব্যক্তিকে গোসল করালে অথবা পানি দিলে এখান থেকে মানুষ জীবিত হতো। কূপটা হচ্ছে, আমি যতদূর শুনেছি, এখানে মৃত মানুষকে ফেলে দিলে জীবিত করা যেত। মৃত মানুষ ফেলে দিলে জীবিত হয়ে উঠতো। এটি ফালে দিচ্ছিল, ফালে দিয়ে জীবিত হচ্ছিল, ভেতরে জীবিত হচ্ছিল। আবার ওটা সিঁড়ি বায় উঠেছিল, উঠে পরের দিনে যুদ্ধ করতেছিল। এখানে মৃত মানুষ জীবিত হতো। হ্যাঁ, মৃত মানুষ জীবিত হতো। মানুষ ফালাই দিতে লাগে, জিন্দা হইতো, সেটা দেখার জন্য আমরা আসছি আর কি। কোথা থেকে আসছেন? আমরা আসছি গাইবান্ধা থেকে, গাইবান্ধা সরকারি কলেজের স্টুডেন্ট। আমরা অনার্স ফাইনাল করি আর কি, মাস্টার্সে পড়ি। ইতিহাস নিয়ে পড়াশোনা করি আমরা, ইসলাম ইতিহাস নিয়ে পড়াশোনা করি। বই পত্রিকা যেটা পাইছি সেটা একটু যাচাই করার জন্য আমরা মূলত আসছি এই জায়গায়। বন্ধুরা, এই যে দেখুন, গাইবান্ধা থেকে দর্শনার্থীরা আসছেন এই কূপটি দেখার জন্য। তারাও এই কূপের ইতিহাস যেটা জেনেছেন, যে এই কূপে মৃত মানুষকে ফেলে দিলে জীবিত হয়ে ফিরে আসতো, এবং সেই ইতিহাস জেনে সেই ইতিহাসের টানে রোমাঞ্চিত হয়ে তারা কিন্তু এই জীবৎকুণ্ডটি দেখতে এসেছে। অর্থাৎ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে এখানে দর্শনার্থীরা প্রতিদিন আসেন এবং এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকা সেই অলৌকিক কূপটি দেখার জন্য এখানে আসেন, তারই কিন্তু বাস্তব চিত্র আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডে কিন্তু বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জীবৎকুণ্ডের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু এখানে সংক্ষিপ্তভাবে লিখে দিয়েছে। এখানে লেখা হয়েছে 18 শতক থেকে 19 শতকের। প্রবাদ আছে যে শাহ সুলতান বলকি মাহিসাওয়ারের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এ কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের পুনরুজ্জীবিত করতে পারতেন। শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরো গরুর মাংস নিক্ষেপ করে। এতে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়, এর ফলে পরশুরাম পরাজিত হন। এই সাইনবোর্ডটাও প্রমাণ করছে যে এখানে যে ইতিহাস প্রচলিত আছে
যে রাজা পরশুরামের মৃত সৈনিকদেরকে এই কূপের ভিতর ফেলে দেওয়ার ফলে তারা জীবিত হয়ে ফিরে আসতো এবং তারা আবার শাহ সুলতানের সাথে যুদ্ধে লিপ্ত হতো, সেই ঘটনা কিন্তু বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরও এখানে সংরক্ষণ করে রেখেছে এবং একটি সাইনবোর্ডের মাধ্যমে সেটা দর্শনার্থীদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটি নাকি অলৌকিক ক্ষমতা ছিল। সুলতান মাহিসাওয়ার এবং পরশুরামের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল তখন হচ্ছে পরশুরামের সৈন্যগণ আহত কিংবা নিহত সৈন্যগণকে এখানে নিক্ষেপ করা হতো এবং তারা জীবিত হতো। বন্ধুরা চলুন এই কূপটির ইতিহাস সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। একটা সময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এই মহস্থানগড়। তখন এর নাম ছিল পুণ্ডবর্ধন, বর্তমানে যা মহস্থানগড় নামে পরিচিত। সেই সময় এই এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। হিন্দু শাসকরা এই রাজ্য শাসন করতেন। প্রথমত এই রাজ্য শাসন করতেন নল এবং নীল নামে দুই ভাই। তারা দুজনের রাজা ছিলেন, তারা দুজন সহোদর ভাই ছিলেন। তো তারা যখন এই রাজ্য শাসন করছিল সেই সময় দুই ভাইয়ের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় এবং দুই ভাইয়ের মধ্যে একটা বিশাল ঝামেলা তৈরি হয়। আর সেই ঝামেলা মেটানোর জন্য রাজা পরশুরাম তিনি ভারত থেকে এই পুণ্ডনগরীতে আসেন। এই পুণ্ডনগরীতে আসার পর তিনি দুই ভাইয়ের অর্থাৎ নল এবং নীলের দ্বন্দ্ব মেটানোর নাম করে তিনি সুকৌশলে এই রাজ্যের রাজত্ব তিনি কেড়ে নেন। নেওয়ার পরে তিনি যখন এই রাজ্য পরিচালনা করতেছিলেন সেই সময় হযরত শাহ সুলতান বলকি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই তিনি এই রাজ্যে আগমন করেন ইসলাম প্রচারের জন্য এবং তিনি রীতিমতো তার কাজ করে যাচ্ছিলেন। তিনি মানুষের মাঝে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন এবং তিনি ইসলাম ধর্ম প্রচার করছিলেন। কিন্তু হঠাৎ করেই এই খবর রাজা পরশুরামের কাছে চলে যায় যে হযরত শাহ সুলতান মাহিসাওয়ার বলকি রহমতুল্লাহ আলাই তিনি এই রাজ্যে ইসলাম প্রচার করছেন। আর এটা জানার পর থেকেই রাজা পরশুরামের সাথে শাহ সুলতান বলকির বিশাল বিরোধ বাজে এবং সেই বিরোধ থেকে একটা সময় যুদ্ধে পরিণত হয় এবং তুমুল যুদ্ধ চলছিল। আর সেই যুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞের পরেও রাজা পরশুরামের সৈন্য সংখ্যা কিছুতেই কম ছিল না। তখন শাহ সুলতান বলকি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই তিনি আধ্যাত্মিকভাবে জানতে পারেন যে পরশুরাম তার যে মৃত সৈনিকগুলো ছিল সেই মৃত সৈনিকদেরকে এই কূপের ভিতরে ফেলে দিত এবং এই কূপের পানির অলৌকিক ক্ষমতা বলে রাজা পরশুরামের সেই মৃত সৈনিকগুলো জীবিত হয়ে ফিরে উঠত এবং তারা পুনরায় যুদ্ধে লিপ্ত হতো। তো এই খবর যখন শাহ সুলতান বলকি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই জানতে পারেন তখন তিনি একটি চিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এই কূপের ভিতরে নিক্ষেপ করে। আর যার ফলে কিন্তু এই কূপের যে অলৌকিক ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় এবং এরপরে রাজা পরশুরাম শাহ সুলতানের সাথে যুদ্ধে পরাজিত হয় এবং তিনি নিহত হয়। তো এই যে ইতিহাস, সেই ইতিহাসের যে ঘটনা যে মৃত মানুষকে ফেলে দিলে মৃত মানুষ জীবিত হয়ে কূপ থেকে ফিরে আসতো এবং সে যুদ্ধে লিপ্ত হতো, সেই ইতিহাসের টানেই কিন্তু শত শত মানুষ, হাজার হাজার মানুষ বাংলাদেশ তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে এই ইতিহাসের টানে এই কূপটি দেখতে আসে। এই সেই জিউতকুণ্ড, সেই জিউতকুণ্ডর সেই রোমাঞ্চকর ইতিহাসের টানেই মানুষজন এখানে আসেন এবং সেই ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু এই কূপটি আজও এখানে রয়ে গেছে। বন্ধুরা, যে কূপের পানিতে মৃত মানুষ জীবিত হয়ে উঠত সেই কূপটির ভেতরে কি রহস্য লুকিয়ে আছে, আমি এই কূপটির ভেতরে নেমে সরেজমিনে আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করব। তবে চলুন তার আগে রাজা পরশুরামের সেই ধ্বংসপ্রাপ্ত রাজবাড়িটি দেখে আসি, যে রাজবাড়ি থেকে রাজা পরশুরাম এই গোটা রাজ্য শাসন করত। বন্ধুরা, এটাই সেই রাজা পরশুরামের রাজপ্রাসাদ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে সাইনবোর্ড দিয়ে লিখে রেখেছে। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে রাজা পরশুরামের রাজপ্রাসাদ। আসুন আপনাদেরকে একটু দেখাই যে এই রাজপ্রাসাদের বর্তমান কি অবস্থা, কি কি রয়েছে। আসুন। এটাই ছিল এই রাজপ্রাসাদের মূলত মূল প্রবেশ পথ। আমি এখন সেখান দিয়ে আসছি। এই যে বিশাল সুপরিসর জায়গা দেখতে পাচ্ছেন, এই পুরোটা জুড়ে রাজা পরশুরামের রাজপ্রাসাদ ছিল, যে রাজপ্রাসাদের ধ্বংস অবশেষ এখন এখানে দেখতে পাচ্ছি আমরা। এটা যখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন করে, খননের পরে কিন্তু এই পোড়ামাটির যে স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়া গিয়েছে এবং ধারণা করা হয় যে এই রাজপ্রাসাদেই রাজা পরশুরাম থাকতেন এবং এটাই তার বাসভবন ছিল। আর এই বাসভবন থেকেই তিনি পুরো পুণ্ডবর্ধন বা পুণ্ড নগরী তিনি শাসন করতেন। যে ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু এই ভবনের যে ধ্বংসাবশেষগুলো এখনও কিন্তু রয়ে গেছে। আপনাদেরকে দেখাতে চাই যে এখানে আসলে কি আছে। এই পাশে যদি দেখানোর চেষ্টা করি, এখানে একটা উঁচু ঢিবির মতো দেখা যাচ্ছে। আর এই পাশেও বেশ কয়েকটা স্থাপনা মনে হয় ছিল সম্ভবত। এই যে
চতুর্ভুজ আকৃতির একটা রুমের মতো, একটা কক্ষর মতো দেখা যাচ্ছে। এখানে রুম ছিল, এখানে কক্ষ ছিল, এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কক্ষ ছিল। অর্থাৎ রাজা পরশুরামের যে রাজবাড়ি এখানে ছিল, সেই রাজবাড়ির যে স্ট্রাকচার, এটা কিন্তু এখনো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। যে রাজবাড়ি থেকে রাজা পরশুরাম একসময় রাজত্ব পরিচালনা করত, যার ভয়ে গোটা রাজ্য থরথর করে কাঁপত, যার নির্মম নির্যাতনে রাজ্যের প্রজারা মুখ খুলতে ভয় পেত, আর সেই প্রভাবশালী রাজার ক্ষমতা মাটির সাথে মিশে গেছে। আসলে ক্ষমতা যে কখনোই চিরস্থায়ী নয়। রাজা পরশুরামের রাজপ্রাসাদের ধ্বংসপ্রাপ্ত প্রতিটি ইটগুলো যেন নীরবে নিভৃতে সেই গল্পই বলে যায়। বন্ধুরা, একজন রাজা কতটা অত্যাচারী হলে তাকে সবাই পশু বলে ডাকতে পারে। অর্থাৎ এই যে ইতিহাস আপনাদেরকে শোনালাম, রাজা পরশুরামের ইতিহাস, এই পরশুরামের নামের সাথে যে পশু শব্দটা যুক্ত আছে, এটার ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম রাজা পরশুরাম যখন এই পুণ্ড্রবর্ধন শাসন করতেন, তিনি এতটা বেশি অত্যাচারী ছিলেন এবং এতটা জালিম শাসক ছিলেন যে তার অত্যাচারের কারণে এই রাজ্যের প্রজারা অনেক বেশি কষ্টের মধ্যে ছিলেন, এবং তার নির্যাতনের কারণে এই রাজ্যের প্রজারা অতিষ্ঠ হয়ে রাজা পরশুরামকে পশু বলে আখ্যায়িত করেন। তো পশু এবং রাম এই দুয়ে মিলে তার নাম হয়ে যায় পরশুরাম। অর্থাৎ রাজা পরশুরামের নাম ছিল শুধু রাম, পরবর্তীতে পশুযুক্ত হয়ে তার নাম হয়ে যায় পরশুরাম। এ ছিল রাজা পরশুরামের নামকরণের ইতিহাস। আমরা আসলে ভয় পেতাম। আমার হাজবেন্ডে বলতেছে যে আমাকে সেই সময়ে অনেকে বলছে যে মানে নামতে, আমরা ভয়ে নামতাম না। কূপটা অনেক আগে খুব গভীর ছিল, মানে এলাকার লোকজন মানে যাতায়াত করার পরে হাতে অনেক কিছু ফেলে দিতে দিতে আস্তে আস্তে মানে জিনিসটা ভরে উঠতেছে। তবে আমি যখন দেখছি তখন আরো গভীর ছিল, কেউ নামতে পারতেছিল না। বন্ধুরা, আমরা এখন এই জিউত কুণ্ডের ভিতরে নেমে দেখবো যে আসলে এই কূপটির ভিতরে কি অবস্থা, একদম নিচে কি আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসুন। যদিও এখানে কিন্তু নামতে সবাই সাহস পায় না, তারপরে আমি রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা যাক। দেখুন, আমি কিন্তু নামছি। এই যে এখানে কিন্তু নামা এবং ওঠার জন্য এই যে পাথরের খণ্ড দিয়ে সিঁড়ির মতো করা হয়েছিল সেই সময়, যাতে সহজেই এই কূপের ভিতর নামা যায় এবং ওঠা যায়। সেজন্য কিন্তু এই যে পাথরের যে খণ্ডগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরের খণ্ডগুলো দিয়ে এখানে সেরকম করে ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু নামাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। এখানে নামতে হলেও খুবই সাবধানতা অবলম্বন করে নামতে হবে, কারণ পা স্লিপ করলে একদম নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ইটগুলো শত শত বছর আগে যেহেতু তৈরি করা হয়েছিল, তাই দেখতে পাচ্ছেন যে চতুর্পাশটা ময়লা আবর্জনা জমে একদম পিচ্ছিল একটা অবস্থা হয়ে গেছে। সুতরাং এখানে নামতে হলে অবশ্যই সাবধানতার কোনো বিকল্প নেই। আমি কিন্তু নেমে গেছি সেই জিউত কুণ্ডর ভেতরে। পৃথিবীর সব কূপ থেকে পানি উঠত, আর এই কূপ থেকে মৃত মানুষ জীবিত হয়ে ফিরে উঠত। চিন্তা করা যায় আমি এখন সেই জিউত কুণ্ডের ভেতরে অবস্থান করছি। দেখুন, এই যে সেই ইটের যে গাঁথনিগুলো কত মজবুত করে, কত নিখুঁতভাবে এই গাঁথনিগুলো করা হয়েছিল। কত শত বছর চলে গেছে, তারপরেও এই কূপ কিন্তু স্বমহিমায় তার গৌরবের সাথে দাঁড়িয়ে আছে। এই যে উপরে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রানাইট পাথর। মূলত কূপ থেকে পানি তোলার পরে এটার উপরে রাখা হতো, বালতিগুলো এখানে রাখা হতো, এবং সেই কারণেই কিন্তু এই পাথরটা এখানে দেওয়া হয়েছে। আর এই পাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, ছোট ছোট পাথরের খণ্ড, এই পাথর দিয়ে কূপে ওঠানামার ব্যবস্থা ছিল সেই সময়। দেখুন এই কূপটার কি অবস্থা এখন বর্তমানে। এর ভেতরে ময়লা আবর্জনা ফেলে এই কূপের কিন্তু একেবারে খুবই খারাপ অবস্থা, খুব বাজে অবস্থা। এর ভিতর টুকরো টুকরো ইট, ময়লা আবর্জনা সব কিছু ফেলে এই কূপটার এমন একটা অবস্থা করা হয়েছে, বর্তমানে একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যে কূপের সাথে সেই আমাদের বিখ্যাত ইতিহাস জড়িয়ে আছে, আজকে সেই কূপটার অবস্থা দেখে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে কূপ থেকে নাকি একটা সময় মৃত মানুষ জীবিত হয়ে ফিরে উঠতো, আজকে সেই কূপটাই মৃত্যুর পথে। অর্থাৎ এই কূপের বর্তমান যে অবস্থা, ময়লা আবর্জনা ফেলে একদম ময়লার স্তূপ হয়ে গেছে। আস্তে আস্তে এই কূপটা কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। এই যে ইতিহাসের একটা সেই ঐতিহ্যবাহী কূপ, এই কূপটাকে যেন সংরক্ষণ করা হয়। তবে এখানে নামাটা ঠিক না, আমি শুধু নেমেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন এখান থেকে ওঠার চেষ্টা করছি।
যে এখানেও একটা পাথর দেওয়া ছিল, সেই পাথরটা কিন্তু এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যার ফলে উঠতে একটু বেগ পেতে হচ্ছে। বন্ধুরা, আমি সেই 1000 বছর আগের সেই ঐতিহ্যবাহী কূপের ভিতরে নেমেছিলাম এবং এই কূপের বর্তমান অবস্থাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সত্যিই এই কূপের ভিতর নেমে আমার যেন মনে হচ্ছিল আমি যেন সেই 1000 বছর আগের সেই ইতিহাসের ভিতরে হারিয়ে গিয়েছি। সত্যি শত শত বছরের পুরনো সেই বীরত্বগাথা ইতিহাস জেনে যেমন পুলকিত হচ্ছিলাম, তেমনি এই কূপটির বর্তমান অবস্থা দেখে হতাশ হচ্ছিলাম। যে কূপটি আমাদের হিন্দু মুসলিম উভয় ধর্মের ইতিহাসের এক অনন্য অনুষঙ্গ, সেই কূপটি আজ যেন এক পাবলিক ডাস্টবিনে পরিণত হয়েছে। সত্যি আমরা জাতি হিসেবে না পারি ইতিহাসকে সম্মান জানাতে, আর না পারি ইতিহাসের অনুষঙ্গগুলোকে সংরক্ষণ করতে। বন্ধুরা, এই যে জিউৎকুণ্ডের যে ইতিহাস, যে এই জিউৎকুণ্ড মৃত মানুষকে জীবিত করতে পারতো বা মৃত মানুষকে ফেলে দিলে মৃত মানুষ জীবিত হয়ে উঠে আসতো, এই ইতিহাসটা কিন্তু লোকমুখে প্রচলিত ইতিহাস। এগুলোর কিন্তু দালিলিক কোনো প্রমাণ নেই। তাই এগুলো বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা অবশ্যই জানি যে জীবন মৃত্যুর একমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। তাই এই বিষয়গুলোকে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে প্রশ্ন, বিভিন্ন মতামত থাকবেই, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এখানে যে ইতিহাস প্রচলিত আছে সেই ইতিহাসগুলোই আমরা শুধু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে এই বিষয়ে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।